মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের স্বাধীনতা এনেছে। ইতিহাসে কিছু মুহূর্ত আসে যখন নীরবতা ভেঙে যায় আর ক্ষমতা দাঁড়িয়ে পড়ে নিজের তৈরি করা আয়নার সামনে। সম্প্রতি ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারগুলো যেন সেই কথাটাই নতুনভাবে মনে করিয়ে দিচ্ছে। দায় স্বীকার করেছেন, তবে সেটা অন্যের কাঁধে চাপানোর এক পুরনো কৌশল নিয়েছেন তিনি। সেখানে দেখা গেছে ক্ষমতার কেন্দ্র নয়, দোষ দেওয়া হচ্ছে মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তকে, যেন রাষ্ট্রীয় যন্ত্রের প্রতিটি পদক্ষেপ ছিল অনিয়ন্ত্রিত আর প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত থেকে বিচ্ছিন্ন। ইতিহাস জানে রাষ্ট্রযন্ত্র নিজের মতো করে চলে না, তার প্রতিটি পদক্ষেপে থাকে নীতির ছায়া, নির্দেশের অনুরণন আর কখনো কখনো নীরব সম্মতির ইঙ্গিত। বিশ্লেষকেরা বলছেন এটি ক্ষমতার একটি মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া, যাকে বলা হয় হিউব্রিস সিনড্রোম। অহেতুক কতগুলি মূল্যবান জীবন ঝরে গেল, আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে নেতৃত্ব বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন স্বৈরাচার ভাবতে শুরু করে রাষ্ট্র মানেই আমি, আমার সিদ্ধান্তই আইন, আমার ইচ্ছাই সত্য। ফলে যখন হাসিনারা ক্ষমতা হারায় নির্বাসন থেকে, তখন দায়ের মুখোমুখি দাঁড়ানোর পরিবর্তে সে শুরু করে দোষ চাপানোর রাজনীতি। যাদের জন্য করি তারাই যদি না চায় তোটা রাখার আর দরকারটা কি? ইতিহাসের আয়নায় তাকালে দেখা যায় এই চিত্র নতুন নয়। পাকিস্তানি সামরিক শাসকেরা 1971 সালে গণহত্যার দায় চাপিয়ে দিতে চেয়েছিলেন সৈন্যদের উপর। নাজি কমান্ডাররাও বলেছিলেন ওপরের নির্দেশ ছিল। প্রতিবারই ইতিহাস উত্তর দিয়েছে শুধু অস্ত্রধারী নয়, যে নীতি সেই অস্ত্র চালানোর অনুমোদন দেয়, দায় তারও। এই অস্বীকার ও দায় চাপানোর রাজনীতি নতুন কিছু নয়। কমান্ড রেসপন্সিবিলিটি বা অধিনায়কত্বের দায় আন্তর্জাতিক আইনে একটি প্রতিষ্ঠিত নীতি। এর মূল কথা হলো শীর্ষ নেতৃত্ব সরাসরি গুলি না চালালেও তার সিদ্ধান্ত, নির্দেশ বা নীরবতাই অধস্তনদের অপরাধ সংগঠনে ভূমিকা রাখে। অতএব দায় এড়িয়ে যাওয়া যায় না। আজ সেই নীতি নতুনভাবে ফিরে এসেছে আলোচনায়। যে হাসিনার নেতৃত্ব একসময় অধীনস্থ বাহিনীকে রাষ্ট্রীয় শৃঙ্খলার রক্ষক হিসেবে উপস্থাপন করেছিল, আজ সেই হাসিনা দেশ থেকে দূরে বসে শুধুমাত্র পুলিশ বাহিনীকে দায়ী করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছে। কিন্তু এতে যে মানবিক ও নৈতিক প্রশ্নগুলো উত্থাপিত হয়, তার উত্তর কে দেবে? কেউ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তখন প্রশাসন ধীরে ধীরে হারায় তার নিরপেক্ষতা। রাষ্ট্রের সকল আইন শৃঙ্খলা বাহিনী হয়ে পড়ে তার অনুগত, আইনের জায়গা নেয় শাসকের ইচ্ছা। ফলে রাষ্ট্র হয়ে ওঠে এক ব্যক্তির প্রতিচ্ছবি। আর যখন সেই প্রতিচ্ছবি স্বৈরাচার তকমায় নিজের দোষে ভেঙে পড়ে, তখন শুরু হয় দায় অস্বীকারের খেলা। মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সবকিছু তো মুছে ফেলে দিয়েছিল। পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা। বিশ্লেষকদের ভাষায় এটি কেবল একটি রাজনৈতিক অবস্থান নয়, এটি এক মনস্তাত্ত্বিক প্রতিরোধ। কারণ যে শাসক দীর্ঘদিন রাষ্ট্রের সঙ্গে নিজেকে একীভূত করে ফেলেন, তিনি কখনোই নিজের ব্যর্থতা মানতে পারেন না। তার কাছে প্রতিটি সমালোচনা ষড়যন্ত্র, আর প্রতিটি সত্য এক প্রকার আক্রমণ। সোশ্যাল মিডিয়া যার যা মনে আছে সব সমালোচনা করতে পারলে তো খুশি। আমরা আবার বাঙালি পরচর্চায় খুব পছন্দ করি। শেখ হাসিনার এই সাক্ষাৎকার রাজনৈতিক দেউলিয়া অবস্থাকেই প্রকাশ করে। যে গণ অভ্যুত্থান ছিল পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ, তাকে সহিংস বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন এবং তা দমন করাকে নিজের সাংবিধানিক অধিকার বলে বর্ণনা করেছেন তিনি। তবে ইতিহাস প্রমাণ করে সত্যের শক্তি সর্বাধিক। আবু সাইদের নিরস্ত্র বুক পেতে দেওয়া থেকে শুরু করে যাত্রাবাড়ি, উত্তরা, রামপুরায় পুলিশের নির্বিচার হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা একটি সুসংগঠিত রাষ্ট্রীয় সন্ত্রাসের দিকেই বারবার আঙুল তোলে। ইতিহাসের পরিহাস এখানেই যে রাষ্ট্র একসময় অন্যদের বিচার করেছে অধিনায়কত্বের দায়ে। আজ সেই একই নীতি ফ্যাসিস্ট শেখ হাসিনার উপরই প্রযোজ্য হয়ে গেছে। সময়ের ঘড়ি যেন ঘুরে গেছে এক পূর্ণবৃত্তে। শেষ পর্যন্ত ইতিহাসের রায় সবসময় একটাই, দোষ চাপিয়ে দিয়ে দায় থেকে মুক্তি পাওয়া যায় না। রক্তে লেখা সত্যকে লুকানো যায় কিছুদিন, কিন্তু চিরদিন নয়। কারণ ইতিহাসের পাতা নীরব হলেও তার চোখ কখনো বন্ধ হয় না। আপনজন হারাবার বেদনা যে কত কষ্টের তা আমার থেকে আর কে বেশি জানে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।